সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীকে। তোমরা সবাই খুব ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। তোমরা পূর্বের ক্লাসে যে জিনিসটা বা যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তোমরা সেগুলো সবাই খুব ভালোভাবে জেনে এসেছো। সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সবাই খুব ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো। ঠিক আছে? আজকে আমরা আবার নতুন একটা অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা খুবই ইন্টারেস্টিং, এই জন্যই বলছি। সব বিষয় বা সব আলোচনাগুলোই ইন্টারেস্টিং হয়, কিন্তু আজকে একটু বেশি ইন্টারেস্টিং, অন্যতম গুরুত্বপূর্ণ। সেটা কারণ আছে, দেখবে যখন আমরা পড়তে পড়তে দেখব, হ্যাঁ এই জিনিসগুলো এই দ্রব্য থেকে আসে, এইভাবে তৈরি হয়। তো সেরকম একটা জিনিস। আচ্ছা বলো তো, এই যে আমরা যে ক্রিম মাখি, তাই তো, বা এই যে মেয়েদের যে বিভিন্ন প্রসাধনী দ্রব্য, তোমার যেগুলো নেল পালিশ বলা যেতে পারে, বা লিপস্টিক, বা আমরা বাড়িতে যে বিভিন্ন দ্রব্য ব্যবহার করি, প্লাস্টিকের চেয়ার, বিভিন্ন প্লাস্টিকের ক্যাবিনেট, এছাড়া অন্য অনেক কিছু আমরা দেখতে পাই। এগুলো কিসের থেকে মূলত আসে তোমাদের কি মনে হয়? জানো না? প্লাস্টিক থেকে আসে। হ্যাঁ, স্বাভাবিক, প্লাস্টিকের জিনিস মানে প্লাস্টিক থেকেই আসবে। কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এই প্লাস্টিকের দ্রব্য বা এই যে যে ফাইবার বলি, প্লাস্টিক বলি, বিভিন্ন প্লাস্টিকের সুন্দর কৌটো দেখতে হয়, বিভিন্ন দ্রব্য দেখতে হয়। তো এইগুলো এর উৎপত্তি কোথা থেকে, সোর্স কোথা থেকে আসে? একটা জিনিস থেকে তো সেটা আসবে। যেমন আমরা ধরো বস্ত্র পরছি, তাই তো, বস্ত্রের সোর্স কি? বা প্রাথমিক কাঁচামাল তুলো, তুলো থেকে সুতো, সুতো থেকে বস্ত্র হচ্ছে। তা আমি সেটাই জিজ্ঞাসা করছি, ধরো এই যে আমরা জিনিসগুলো ব্যবহার করছি, ঠিক আছে, বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য, ফোম, সেন্ট, ন্যাপথলিন, বিভিন্ন কিছু, তো এইগুলো কোথা থেকে আসছে জানা নেই। আচ্ছা, বা ধরো আমরা যে গাড়িতে চলাচল করি, ডিজেল, এবার একটু বুঝতে সুবিধা হবে, ডিজেল বা পেট্রোল কোত্থেকে আসে বলো? এটা পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম ঠিক বলবো না, এটা আমরা বলবো খনিজ তেল। ঠিক আছে? খনি থেকে যে তেল আমরা আহরণ করছি বা সংগ্রহ করছি, সেটা হচ্ছে খনিজ তেল। এই খনিজ তেল কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা সেইখান থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, বিভিন্ন দ্রব্য, গ্যাসোলিন, এগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে আমিও এই যে জিনিসগুলো আমি এতক্ষণ আলোচনা করছিলাম, ধরো যে ঘরের যে প্লাস্টিকের চেয়ার, সোফার বিভিন্ন সিনথেটিক বিভিন্ন জামা কাপড়ের সিনথেটিক রেনকোট, এর সব কিন্তুই এই পেট্রোলিয়াম জাত দ্রব্য আমরা বলতে পারি। উৎস হচ্ছে খনিজ তেল বা ক্রুড অয়েল। এইখান থেকেই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, নিষ্কাশনের মাধ্যমে আমরা এই দ্রব্যগুলো পেয়ে থাকি। ঠিক আছে? হ্যাঁ, আমি সেটা বলবো। এই ছবিটা আমি দেখিয়েছি সেই জন্যই। দেখো, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা ওএনজিসি কর্তৃক একটা তৈল খনি মুম্বাইতেই রয়েছে, যেটাকে আমরা মুম্বাই হাইয়ের কাছে রয়েছে। এর অংশটার নাম হচ্ছে সাগর সম্রাট ভাসমান তৈল খনি। এটা সমুদ্রের মাঝখানে এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, এবং বিশেষ উন্নত প্রযুক্তির মাধ্যমে প্ল্যাটফর্মটা তৈরি করে এইখান থেকে কিন্তু খনিজ তেল সংগ্রহ করা হচ্ছে। তারপর এই খনিজ তেলটা সংগ্রহ করার পর এইটাকে বিভিন্ন তৈল শোধনাগার রয়েছে। দেখো, আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমি ঠিক আগে যেমন আমরা পড়েছিলাম যে একটা খনি অংশ বা যেখান থেকে কাঁচামালটা আমরা সংগ্রহ করতে পারছি, কাঁচামাল সংলগ্ন কোনো স্থানে তার কারখানা গড়ে ওঠে, সেইখান থেকে আমরা উৎপাদিত দ্রব্য পেয়ে থাকি।
এক্ষেত্রে কি হয়, খনিজ যে তেলটা আমরা পাচ্ছি তার পার্শ্ববর্তী অঞ্চলে হতে পারে বা অনেক সময় না থাকলেও যেহেতু আমাদের দেশে যে পরিমাণ খনিজ তেল মানে চাহিদা অনুযায়ী থাকার কথা, সেই পরিমাণ খনিজ তেল কিন্তু আমাদের দেশে নেই। তো কি করা হয়, সেই জন্য বিভিন্ন দেশ থেকে খনিজ তেল মানে যেটা ক্রুড অয়েল, সেই খনিজ তেলে ক্রুড অয়েলের ব্যারেল আমাদের এখানে আমদানি করতে হয়। সেই আমদানিকৃত খনিজ তেল বিভিন্ন তৈল শোধনাগার আছে। শোধনাগার মানে কি, সেখানে শোধন করা হচ্ছে, নিষ্কাশন করা হচ্ছে, সেখান থেকে দ্রব্যগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে? তো এই যে তৈল খনি, এটা একটা সাগর সম্রাট বলা হয়। এই সাগর সম্রাটের মাধ্যমে তেল উত্তোলন করা হয়, খনিজ তেল উত্তোলন করা হয়। দেখো পরবর্তী অংশে যে ছবিটা আমি দেখিয়েছি, জাস্ট তোমাদের একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা যে ভৌমজল সংগ্রহ করি বা ভৌমজল আমরা উত্তোলন করি, সেটা কোথায় থাকে? ভূগর্ভের অভ্যন্তরে, তাই তো? মাটির নিচে, অর্থাৎ দুটো অপ্রবেশ্য শিলার মাঝখানে যে প্রবেশ্য শিলা স্তর লক্ষ্য করা যায়, সেইখানটাতেই কিন্তু জলের স্তর লক্ষ্য করা যায়। একই রকম ভাবে এই রকম দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যে প্রবেশ্য শিলাস্তর লক্ষ্য করা যায়, সেখানেও কিন্তু এরকম ভাবে ক্রুড অয়েল বা খনিজ তেল লক্ষ্য করতে পারি। দেখো প্রথম ছবিটা দেখো, এটা ল্যান্ড সারফেস দেওয়া হয়েছে। এইখান থেকে দেখো এই যে অংশে টাইট স্যান্ড গ্যাস, অর্থাৎ এখান থেকে আমরা গ্যাস পাচ্ছি, ওয়েল অর গ্যাস রিচ সেল। এইখানটা একটা স্তর রয়েছে যেটা গ্যাস এবং তেলের স্তর। এইখান থেকে দেখো উপরে নির্দিষ্ট প্রযুক্তি বা মেশিন বসানো হয়েছে উত্তোলন খনি, যেমন আমাদের জল তোলার জন্য যেমন হ্যান্ড পাম্প ইউজ করা হয় বা বিভিন্ন পাম্প বসিয়ে জল তোলা হয়, এখানেও সেরকম ভাবে সে তেল তোলার জন্য যতটুকু প্রযুক্তির প্রয়োজন হয়, তার সাহায্যে খনিজ তেল এখান থেকে উত্তোলন করা হচ্ছে। ঠিক আছে? এখানটা তো একই রকম দেখা যাচ্ছে, ওয়েলস অর্থাৎ তেলের কুয়ো বা তেলের খনি যেটা আমরা বলছি। দেখো এর পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আবার জল রয়েছে, তো এখানে গ্যাস রয়েছে, এখানে ওয়েল রয়েছে, তাহলে এই স্তর থেকে গ্যাস এবং তেল সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ করে নিয়ে এটা যদি আমরা তৈল শোধনাগার ধরি, তাহলে এখান থেকে তৈল শোধনাগার থেকে কি হিসেবে বেরোচ্ছে? এলপিজি। তা স্বাভাবিক, গ্যাস, গ্যাস থেকে এলপিজি হচ্ছে, এখান থেকে গ্যাসোলিন হচ্ছে। ঠিক আছে? পেন্ট, ঘরে যে আমরা রং করি, এই যে আজকে এশিয়ান পেন্টস বলা হয়, বার্জার বলা হয় বিভিন্ন, তার কিন্তু প্রধান দ্রব্য কিন্তু এই খনিজ তেল। অ্যাভিয়েশন ফুয়েল অর্থাৎ যেটা এরোপ্লেন বা উড়োজাহাজ চালানোর জন্য যেটা ব্যবহার করা হয়। কেরোসিন, কেরোসিন তো তোমরা মোটামুটি জানো। ওয়্যাক্স মানে মোম, এই মোমও কিন্তু এই খনিজ তেলের উপজাত দ্রব্য। ডিজেল, ডিজেলের সাহায্যে তো গাড়ি চলছেই, আজকাল গাড়ি চলে। তো দেখো এখানে যা কিছু দেখছি, আমাদের এই প্রত্যেকটা দ্রব্য, কোনো দ্রব্যই কিন্তু আমাদের কাছে অজানা নয়। কারো কাছে কি অজানা আছে এগুলো? অজানা নয়। আচ্ছা, পাশে যে ছবিটা দেখিয়েছি, এরকম ভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় এটা তৈল খনির একটা অংশ। এরকম ভাবে নিচের ভূ অভ্যন্তর থেকে এরকম ভাবে তেল উত্তোলন করা হয়ে থাকে। এতক্ষণে সবাই তাহলে বুঝেই গেছি আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক আছে? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ এবং ভারতের শিল্প, যে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে পেট্রোরসায়ন শিল্প। তো দেখো আমি পড়ার শুরুতেই পেট্রোরসায়ন সম্পর্কিত কিভাবে কোথা থেকে আসে সেই জিনিসটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প কাকে বলে আমরা একটু দেখব। যে শিল্পে অশোধিত খনিজ তেল, শুরুতেই বলেছি, এবং পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত দ্রব্য থেকে প্লাস্টিক, পলিথিন, কৃত্রিম সুতো, কৃত্রিম রবার, রং প্রভৃতি নানান ধরনের জিনিস উৎপাদন করা হয়,
তাকে বলা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প। বোঝা যাচ্ছে? আচ্ছা, গুজরাট রাজ্যের জামনগরে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি অবস্থান করছে। কোথায়? গুজরাটের জামনগরে। আচ্ছা বলো তো, এইখানটাতে আমি কটা ছবি দেখিয়েছি, দেখো দ্বিতীয় যে ছবিটা, এটা একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ক্রুড অয়েল, 1 ব্যারেল ক্রুড অয়েল। ঠিক আছে? আমরা যদি এই 1 ব্যারেল ক্রুড অয়েলকে আমরা ভারতবর্ষে আনি, বা ধরো আমাদের দেশের যে বিভিন্ন তৈল খনি রয়েছে, সেই তৈল খনি থেকে যদি আমরা 1 ব্যারেল ক্রুড অয়েল যদি আমরা মাপার চেষ্টা করি, তাহলে এইখান থেকে আমরা কত শতাংশ জিনিস আমরা বা উপজাত দ্রব্য হিসেবে পাবো সেটা খেয়াল করো। প্রথমে বলছে গ্যাসোলিন, যেটা গ্যাসোলিন পাওয়া যাচ্ছে 43%। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 20% হচ্ছে ডিজেল, যার সাহায্যে বাণিজ্যিক গাড়ি চলে, বা এখন বিভিন্ন প্রাইভেট কারও চলে ডিজেলের। তাদের ডিজেল ইঞ্জিন আলাদা হয়, পেট্রোল ইঞ্জিন আলাদা হয়। যে গাড়ি যে হিসাবে তৈরি হবে, তুমি যে ভার্সন কিনবে সেই ভার্সন অনুযায়ী তোমাকে ডিজেল পেট্রোল ভরতে হয়। ডিজেল। এবার হচ্ছে হাইড্রোকার্বন গ্যাস লিকুইডস। এই হাইড্রোকার্বন গ্যাস লিকুইডস কি কি থেকে তৈরি হচ্ছে? দেখো কি কি তৈরি হচ্ছে এখান থেকে। টায়ার তৈরি হচ্ছে, সোলার প্লেট, আমাদের এই কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন দ্রব্য, গাড়ি মোবাইল ফোন তৈরি করা হচ্ছে, জেট ফুয়েল যেটা এরোপ্লেনের জন্য ব্যবহার করা হচ্ছে, আদার প্রোডাক্ট হিসাবে বিভিন্ন দ্রব্য এখানটায় দেখানো হয়েছে। এছাড়াও প্রোপেন হিসাবে রাস্তা তৈরি করা যায়, জাহাজের অংশ জাহাজ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই দেখো ঘরের চেয়ার টেবিল সম্পর্কিত দ্রব্য, এগুলোও কিন্তু এখান থেকে আসে। দেখো তাহলে এই পেট্রোলিয়াম থেকে এটা কিন্তু আমাদের মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে জড়িয়ে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল, তাহলে এতক্ষণ আমরা বুঝে গেছি প্রধান কাঁচামাল কি। প্রধান কাঁচামাল হচ্ছে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এই পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল। আমরা যখন আগের ছবি দেখেছিলাম যে মাটির স্তর থেকে যখন আমরা খনিজ তেল এবং গ্যাসের যে লেয়ার পাচ্ছি, সেখান থেকে আমরা প্রযুক্তির মাধ্যমে উপরের দিকে তুলে নিয়ে আসছি। ঠিক আছে? এটি অশুদ্ধ কাঁচামাল ভিত্তিক জীবাশ্ম জ্বালানি খনিজ উপজাত দ্রব্য হয় এই শিল্পের প্রধান কাঁচামাল। খনিজ তেল শোধনকালে, মানে যখন আমরা পরিশোধন করছি, নির্দিষ্ট করছি, সেই সময় উপজাত দ্রব্যগুলি পাওয়া যায়, ন্যাপথা পাওয়া যায়, প্রোপিলিন পাওয়া যায়, ইথিলিন পাওয়া যায়, প্রভৃতি পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এইখান থেকে যে দ্রব্যগুলো পাচ্ছি শোধনকালে, এই জিনিসগুলোই আবার অন্য কোনো শিল্পের পেট্রোলিয়ামজাত অন্য কোনো শিল্পের কাঁচামাল হিসাবে এইগুলোকেও আবার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? কি কি উপদ্রব্য 4 ভাগে ভাগ করা যায়। একটা ক্রুড অয়েল জাত কি কি তৈরি, ন্যাপথা সর্বপ্রধান একটা উপজাত দ্রব্য ন্যাপথা, ইথিলিন, প্রোপিলিন, মিথেন, পলিমার। ঠিক আছে? প্রাকৃতিক গ্যাস জাত কি কি দ্রব্য পাওয়া যায়? মিথেন পাওয়া যায়, ইথেন পাওয়া যায়, প্রোপেন, বুটেন, পেন্টেন, হেক্সেন, এই গ্যাসগুলো পাওয়া যায়। কয়লাজাত টুলুইন, বেনজল, প্যারাজাইলিন, অ্যানথ্রাসিন, পাইরিডিন, এগুলো পাওয়া যায়। অন্যান্য হিসাবে লবণ, পটাশ, নাইট্রেট, গন্ধক প্রভৃতি এই কাঁচামালগুলো আমরা পেট্রোলিয়াম থেকে পেতে পারি। বোঝা গেল তো তাহলে? আচ্ছা দেখো, আমরা এতক্ষণে যা দেখলাম, পড়লাম, বুঝলাম, তো আমরা বুঝতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনে এই পেট্রোরসায়ন শিল্প ছাড়া আমরা কিন্তু মানে চলতে পারবো না। প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু এই আধুনিক যুগে এসে আরো এর ব্যবহার দিনকে দিন বেড়ে চলেছে। দেখবে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রাচীন যে জিনিসপত্রগুলো, বিশেষ করে কাঠের ব্যবহার, দেখবে কাঠের ব্যবহার দিনকে দিন এত পরিমাণে দাম বেড়ে গেছে, কাঠের ব্যবহার কিন্তু মানুষ অনেকটাই কমিয়ে দিয়েছে। দিয়ে বিকল্প দ্রব্য হিসাবে যেমন রড আয়রন হতে পারে, বা এখন বিভিন্ন ফ্যান্সি কাঠগুলো বেরিয়েছে,
সেখানে এই জিনিসগুলো আসছে। তো যাই হোক, এই সময়কে বা এই সময়ে যে হিসেবে আমরা খনিজ তেল ব্যবহার করছি, সেই হিসাবে বলা হচ্ছে, তৈল রসায়ন শিল্পকে বলা হচ্ছে আধুনিক শিল্প দানব। ব্যাপারটা, শব্দটা বুঝতে পারছো? আধুনিক শিল্পের দানব, মানে এই শিল্প যেন প্রধান, এই সবাইকে বলছে ভাই তোরা সবাই সরে যা, আমি হচ্ছে একমাত্র যে আমার দ্বারা পুরো শিল্প ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে, যেন বলা হচ্ছে আধুনিক শিল্প দানব। কেন বলছে? তৈল রসায়ন শিল্পজাত দ্রব্যগুলি কাঁচামাল রূপে ব্যবহার করা হয়। কাঁচামাল রূপে ব্যবহার করে কোনো এক অঞ্চলে বিভিন্ন প্রকার অনুসারী শিল্প হয়, এবং অনুসারী শিল্প একই সাথে ব্যাপক আকার ধারণ করে বা বিকাশ লাভ করে, এবং প্রাত্যহিক ব্যবহার কার্য হিসাবে 500 রকমের অনুসারী দ্রব্য তৈরি করা যেতে পারে এই খনিজ তেল থেকে। ঠিক আছে? তো এই শিল্পে উৎপাদিত দ্রব্যগুলি কি কি হয় আমরা আগে কিছু আলোচনা করেছি, তাও আবার বলা হচ্ছে। কৃত্রিম তন্তু, কৃত্রিম রবার, তন্তু মানে যে সুতো টাইপের যেগুলো কৃত্রিম তন্তু, কৃত্রিম রবার, প্লাস্টিক, রাসায়নিক দ্রব্য, বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, পলিমার্স, ফাইবার, ইন্টারমিডিয়েটস, নানা প্রকার সলভেন্ট প্রভৃতি। এবং এটা হচ্ছে এই জৈব রাসায়নিক শিল্পের 40% কাঁচামাল সরবরাহ করে। ঠিক আছে? তো এর দ্বারাই সড়ক পথের যেমন পিচ আমরা তৈরি করতে পারছি, রেল যোগাযোগ ব্যবস্থা এর দ্বারা বিভিন্ন ভাবে দায়ী, বন্দর, বিভিন্ন পরিকাঠামোগত উন্নতি এই দ্বারা হচ্ছে। তাই এই শিল্পকে বাদ দিয়ে আধুনিক শিল্প সভ্যতার কথা একদমই ভাবা যায় না। তাই এই শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হচ্ছে। বোঝা গেল তো কেন এই তেল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হচ্ছে? মূল কথা হচ্ছে, এটা হচ্ছে প্রায় প্রত্যেকটা শিল্পের একটা অনুসারী শিল্প বা প্রধান কাঁচামাল এই শিল্প থেকেই যাচ্ছে, এবং আধুনিক যুগে এই শিল্প ছাড়া আমরা চলতে পারবো না। সেই জন্য এই শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হচ্ছে। এবং আরো একটা জিনিস বলা হয়, এই শিল্পকে সূর্যোদয়ের শিল্প কেন বলা হবে? সূর্যোদয়ের শিল্প বলা হচ্ছে দেশের কৃষি, শিল্প, পরিবহন উন্নতি, সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এবং অর্থনীতির বিভিন্ন যে কাজকর্মগুলো হয়, এছাড়াও নবীন সম্ভাবনাময় শিল্পটি ভারত সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবহারিক গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নতি ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে, এবং এই শিল্প ব্যাপক হারে এগিয়েও চলেছে। এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল, তাই এই শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয়। সূর্যোদয়ের শিল্প, সূর্য যেমন সকালবেলা আমরা দেখি, নতুন সূর্যকে দেখি, তখন আমরা কি মনে করি যে নতুন একটা দিন আমাদের শুরু হতে চললো, এবং এই দিনটা যেন আমাদের সব সঠিকভাবে ভালোভাবে যায়, সেই জন্য এটাকে সূর্যোদয়ের শিল্প বলা হচ্ছে। ঠিক আছে? বোঝা গেল তো? আচ্ছা, এরপরে দেখো, তোমরা এই ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে তেল আর এই যে গ্যাসের মাধ্যমে কি কি এখান থেকে দ্রব্য ঘরের ক্ষেত্রেই লাগছে। দেখো, প্রথম থেকে যদি আমি শুরু করি, আমি এইদিকে যে লেখাটা দিয়েছি এটা আমি বাদই দিলাম, তাও আমি এখানটায় বলি। দেখো, প্রথমে ডলস, পুতুল দিয়েছে, বিল্ডিং ব্লক, বিল্ডিং এ যে বিভিন্ন ব্লক হয়, পেন, মার্কার, এগুলো সবই, কম্পিউটার, ডিটারজেন্ট, কম্পিউটারে বিভিন্ন মানে এই যে ক্যাবিনেট যে প্লাস্টিক, এটা পেট্রোলিয়াম জাত, ডিটারজেন্ট, যে সাবান, সেলফ, কাপবোর্ডস এখান থেকেই আসছে, আমব্রেলা, ছাতা, টয়লেটের যে সিট, সেটাও দেখো, টয়লেটের সিট, সোপ, টুথব্রাশ, শ্যাম্পু, সবই কিন্তু পেট্রোলিয়াম জাত। ঠিক আছে? উইন্ডো ফ্রেম, যে এখন যে ফাইবারের উইন্ডো ফ্রেম হয় সেগুলোর কথা বলা, মোবাইল ফোন, ডেস্ক, যে চেয়ার টেবিলের কথা বলা হচ্ছে, সুন্দর দেখতে, ফিনিশিং, কার্টেন অর্থাৎ
জানালা দরজার পর্দা সেটাও, তারপরে হিটিং মানে গরম করার যে মেশিন। আচ্ছা, গার্ডেন ফার্নিচার দেখো, যে প্লাস্টিকের যে গার্ডেন ফার্নিচার, টিভির ক্যাবিনেট থেকে শুরু করে হেডসেট, মোবাইলের কানের হেডসেট, সোফা, পিলো, কিচেন সার্ভিস অর্থাৎ রান্নাঘরের যে বিভিন্ন দ্রব্যাদিগুলো হয়, কুকিং ইউটেন্সিলস অর্থাৎ আহ রান্না করার জন্য যে বিভিন্ন বাসনপত্রগুলো, তার মধ্যেও রয়েছে ডিশ ওয়াশার, এর মধ্যে রয়েছে কার টায়ার্স, বাইসাইকেল টায়ার্স, সবকিছুর মধ্যেই কিন্তু আমাদের এই পেট্রোলিয়াম থেকে দ্রব্যগুলো আসছে। ঠিক আছে, তো তেল রসায়ন শিল্প দ্রব্যর ব্যবহার কি আছে কৃত্রিম তন্তু হিসাবে নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক, নিত্য ব্যবহার জামা কাপড় এবং রেনকোট তৈরি করা হয়। আগে আমি শুধু উপযুক্ত দ্রব্যগুলো দিয়েছি, এবার উপযুক্ত দ্রব্য এবং তার ব্যবহারগুলো এখানে বলা হয়েছে। কৃত্রিম রবার, আমরা যে দেখলাম এখন কৃত্রিম রবার, টায়ার, টিউব, তারের আচ্ছাদন এগুলো এবং পিচ প্রস্তুত করা হয়। প্লাস্টিক দিয়ে কি করছে, দরজা জানালার কাঠামো, পাল্লা, জলের ট্যাঙ্ক, এই যে আমাদের প্রত্যেকের ছাদে জলের ট্যাঙ্ক রয়েছে, এটা কিন্তু এই পেট্রোলিয়াম জাত দ্রব্য দিয়ে তৈরি হয়। পাইপ, পিভিসি সিট প্রভৃতি ইমারতি দ্রব্য, এবং আমাদের বাড়িতে যে প্লাস্টিকের বালতি, ড্রাম, মগ, বিভিন্ন ধরনের প্লেট, চেয়ার টেবিল, সাজসজ্জা জিনিসপত্র কিন্তু এই প্লাস্টিক জাত দ্রব্য থেকেই তৈরি হচ্ছে। রাসায়নিক দ্রব্য হিসাবে কি কি আছে, বেনজিন, ইথিলিন, প্রপিলিন, বুটাডিন, কার্বন ব্ল্যাক, এগুলো বিভিন্ন শিল্পের কাজে লাগে। পলিমার্স হিসাবে পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড প্রভৃতি। এছাড়াও বিস্ফোরক দ্রব্য হিসাবে, মানে বিস্ফোরণের জন্য যেটা ব্যবহার করা হয়, সুগন্ধি অর্থাৎ আমরা সেন্ট ব্যবহার করি, এবং প্রসাধনী বিভিন্ন দ্রব্য অর্থাৎ কসমেটিক্স যে বিভিন্ন দ্রব্য, সেগুলো কিন্তু এই পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকেই আসে। বলেছিলাম না আমি তোমাদের শুরুতেই যে আজকে একটা গুরুত্বপূর্ণ যেটা করতে পারছি, তোমরা পড়তে পড়তে বা জানতে জানতে একটু অবাক হয়ে যাবে, যে এই জিনিসগুলো সবই পেট্রোলিয়াম জাত। আমরা যে শীতকালে ক্রিম ব্যবহার করি, ঠোঁটে যে আমরা যে একটা ঠোঁট যাতে না ফাটে তার জন্য যে ক্রিম ব্যবহার করি, এবং বোরোলিন, সবগুলোই কিন্তু পেট্রোলিয়াম জাত। ঠিক আছে, তুমি তোমার গাড়িতে যে মোবিল দিচ্ছ, গিরিস দিচ্ছ কোথাও শুকিয়ে গেলে ইঞ্জিনটা ভালো রাখার জন্য, সবই কিন্তু পেট্রোলিয়াম জাত। তোমার মাথায় শ্যাম্পু করছো, সাবান দিচ্ছ, ব্রাশ করছো, জামা কাপড় কাচ্ছো, সার প্রয়োগ করছো, সবই কিন্তু এই পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকেই আসছে। বোঝা গেল? আচ্ছা, এবারে যে ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কি কারণ রয়েছে, তাহলে কোনো জায়গায় পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠতে গেলে বা যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে মূলত আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে কাঁচামাল। তো আমাদের ভারতবর্ষের আসামের ডিগবয় প্রাচীনতম একটা খনিজ মানে তৈল খনি। এছাড়াও রয়েছে নাহারকাটিয়া, রুদ্রসাগর, মহারাষ্ট্রে বোম্বে হাই যে ছবি আমি দেখালাম, বোম্বে হাই শুরুতেই, গুজরাটের ক্যাম্বে, আহমেদাবাদ, এইসব জায়গা থেকে প্রচুর পরিমাণে আমরা খনিজ তেল শোধন করি, মানে উত্তোলন করে সেগুলোকে শোধন করার জন্য কোথায় কোথায় পাঠায়, হলদিয়াতে একটা বড়, আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়াতে বড় একটা পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, চেন্নাইতে রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে, এছাড়াও গুজরাটেও রয়েছে, এই জায়গাগুলোতে পাঠানো হয়। দু নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, কাঁচামালের পরে বন্দরের অবস্থান। কারণ এই যে খনিজ তেলগুলো আমরা তুললাম, সেগুলো কিন্তু এই জাহাজ বন্দরের মাধ্যমে একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাওয়া হয়। মুম্বাই, খান্ডালা, জওহরলাল নেহরু বন্দর, তুতিকোরিন, হলদিয়া, এই বন্দরের মাধ্যমে আমদানি এবং রপ্তানি দুটোরই সুবিধা রয়েছে। বাজার, প্রত্যেকটা ক্ষেত্রে বাজার বলতে গেলে তোমাকে কিন্তু আমাদের ভারতবর্ষের বিপুল জনসংখ্যার কথা তোমাদের মাথায় রাখতে হবে। কত জনসংখ্যা আমাদের? প্রায় 142 কোটির কাছাকাছি। তো এত বৃহৎ জনসংখ্যার একটি দেশে প্রত্যেকটা জিনিসের চাহিদা, প্রত্যেকটা কোম্পানি যখন যা তৈরি করছে তার কিন্তু দ্বিগুণ চাহিদা বাজারে রয়েছে, তাই না? তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর বলা হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প গুচ্ছ, কি সেটা?
শিল্পগুচ্ছ মানে এক জায়গাতেই শিল্পের যে বিভিন্ন জিনিসপত্রগুলো বলা হয় এক জায়গায় গুচ্ছ করে গুছিয়ে রাখা হচ্ছে যেটাকে। কি বলছে, যেসব শিল্পে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত খনিজ তেল বা পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত দ্রব্যকে, যেমন কি কি আছে, জ্বালানি গ্যাস রয়েছে, ন্যাপথা রয়েছে, প্রোপেন রয়েছে, বিউটেন, হেক্সেন, এই যে জিনিসগুলো বা এই কাঁচামালগুলো আমরা সব তো আগে জেনে এসেছি। এই বিভিন্ন কাঁচামালগুলো যখন শিল্প সামগ্রী তৈরি করা হচ্ছে একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গায় তৈরি হচ্ছে, এক কথায় এদেরকে পেট্রো রসায়ন শিল্পগুচ্ছ বলা হচ্ছে। একটু আগে আমরা যে উত্তর করছিলাম সেখানে বলা হলো যে এই পেট্রোলিয়াম থেকে কম করে হলো 500 রকমের দ্রব্য তৈরি করা যেতে পারে বা হয়। তাহলে এদেরকে একত্রে কি বলা হচ্ছে, পেট্রো রসায়ন গুচ্ছ। ঠিক আছে। অনুসারী শিল্প কাকে বলা হয়? বলা হচ্ছে বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে যখন এই মূল শিল্পের পাশে গড়ে ওঠে অসংখ্য ছোট ছোট যে শিল্প, তাকে বলা হয় অনুসারী শিল্প। ঠিক আছে। তাহলে আমরা এই যে পেট্রো রসায়ন শিল্পটা পড়লাম, তাহলে এটা দেখো, এটার পেছনেই কিন্তু কয়েকশো দ্রব্য তৈরি করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অনুসারী শিল্প। মনের প্রয়োজনেই কিন্তু এই শিল্পগুলো গড়ে উঠছে। ঠিক আছে। এরপরে আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে সেটা আমরা জানব। তো ভারতবর্ষের এই পেট্রোকেমিক্যাল শিল্পকে প্রধানত 4 থেকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চল যেমন ভাগ করা হয়েছে, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল আর উত্তর পূর্বাঞ্চল, এরকম ভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে। দেখো, ওখানে একটা সাগর সম্রাটের ছবি দিয়েছি, আরো একটা সাইড ভিউ আমি দিয়েছি, সাগর সম্রাট রিচ উইথ ফার্স্ট ওয়েল ইন মুম্বাই হাই, এখান থেকে তৈল উত্তোলন করা হয়। এটা এই পশ্চিমাঞ্চলের মধ্যেই পড়ছে। এর পাশে একটা আমি আবার তৈল শোধনাগারের ছবি দিয়েছি, নিচেও একটা ছবি দিয়েছি। দেখো কি বিশাল এবং ব্যাপক অঞ্চল জুড়ে কি জটিল তার মানে কর্মপদ্ধতি। যদি আমরা দেখতেই যদি এটা জটিল মনে হয়, তাহলে কর্মপদ্ধতিটা কতটা জটিল হবে। এবং এটা তৈরি হতে গেলে কিন্তু মানে প্রচুর বড় একটা জায়গার প্রয়োজন। ঠিক আছে। তো কোথায় কোথায় পশ্চিমাঞ্চলের কোথায় কোথায় গড়ে উঠেছে? ট্রম্বে, যেখানে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড নামে একটা সংস্থা, প্রাচীনতম সংস্থা, সেখানে গড়ে উঠেছে। ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেখানে গড়ে উঠেছে। দহেজ বলে একটা জায়গা রয়েছে, সেখানটাতে ওএনজিসির আন্ডারে, ওএনজিসি একটা সংস্থা, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, তার আন্ডারে বৃহত্তম এবং নবীনতম একটা ব্যাপক বড় তৈল শোধনাগার স্থাপন করা হয়েছে। কয়ালি, কয়ালি রিফাইনারিজ লিমিটেড, সেখানে স্থাপন করা হয়েছে। এই যে ইন্ডিয়ান অয়েলের ছবি থেকে, এটা কয়ালির একটা অংশ, একটা সাইডের একটা ছবি। হাজিরা ও জামনগর রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, যে রিলায়েন্স কোম্পানি রয়েছে, আমরা নাম শুনি জিও রিলায়েন্স, একটা বিরাট বড় কোম্পানি। ভদোদরা ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন, ভদোদরা জায়গা রয়েছে, সেখানটাতেও ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশনের আন্ডারে, অর্থাৎ আইওসি যেটা আমরা বলি, ইন্ডিয়ান কর্পোরেশন, তার আন্ডারে সেখানে একটা তৈল শোধনাগার স্থাপন করা হয়েছে। এটা গেল পশ্চিমাঞ্চল। আচ্ছা, এই যে চিত্রটাতে আমি এখানটায় দেখিয়েছি, দেখো দুটো ম্যাপ দেখিয়েছি। একটা ম্যাপে প্রথম যে ম্যাপটা দেখো, এইখানটাতে ভারতবর্ষের বড় এবং গুরুত্বপূর্ণ তৈল খনি, এই জায়গাগুলো থেকে তেল পাওয়া যায়। ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি যদি আমরা বলি, সেটা হচ্ছে আসামের ডিগবয়। দেখো এই ডিগবয় লেখা রয়েছে, আসামের ডিগবয়। মোরান হুগরিজন, এটা একটা রয়েছে, নাহারকাটিয়া রয়েছে। এগুলো এই যে এটা কিন্তু পূর্বাঞ্চলের মধ্যেই রয়েছে। আর পাওয়া যাচ্ছে, দেখো সমগ্র ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণে এবং পূর্বের যে অংশটুকু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, কোথাও কিন্তু আর তৈল খনি সেই অর্থে আমরা দেখতে পাইছি না। পাওয়া যাচ্ছে কি? যাচ্ছে না। আর কোথায় পাওয়া যাচ্ছে? দেখো খাম্বাত উপসাগরে অ্যাঙ্কিলেশ্বর, কল্লোল বেসিন, আর এদিকে মুম্বাই হাই, যেটা আমরা সাগর সম্রাট দেখালাম, মুম্বাই হাই, সেইখানটাতে এই এই কটি তৈল খনি আমাদের ভারতবর্ষে এখনো অবধি
পাওয়া গেছে এবং এখান থেকে তেল উত্তোলন করা হয়, খনিজ তেল বা ক্রুড অয়েল যেটাই আমরা বলি সেটাই। এবার দেখো পাশের যে ছবিটা, ম্যাপটা দেখো, এইটা কিন্তু গড়ে উঠেছে ভারতবর্ষের প্রায় ভারতবর্ষের সব অংশ জুড়ে তৈল শোধনাগার গড়ে উঠেছে। তৈল খনির পাশাপাশি যেমন গড়ে উঠতে পারে, এছাড়াও বন্দর যেখানটায় আছে, দেখো যেখানে যেখানে বন্দর আছে, বিশাখাপত্তনম, পারাদ্বীপ, হলদিয়া, এবং উপরের দিকে এই যে আসামের দিকটাতে বঙ্গাইগাঁও, আসামে গুয়াহাটি, ঠিক আছে, ডিগবয়, আর এদিকে পশ্চিমাঞ্চলে জামনগর, কয়ালি, ঠিক আছে, এই যে মুম্বাই, এই অংশগুলোতে দেখা যাচ্ছে তৈল শোধনাগার গড়ে উঠেছে। তাহলে বন্দর একটা কিন্তু অন্যতম কারণ এই তৈল শোধনাগার গড়ে ওঠার পেছনে। তাহলে জাহাজের মাধ্যমে যদি আমাদের দেশে তৈল খনির সংখ্যা তুলনামূলকভাবে কম, একটু আগে তোমাদের বললাম সত্যিই কম, তো যেহেতু এত কম সংখ্যক খনি নিয়ে বা এখান থেকে যা উত্তোলন করা হয়ে থাকে এবং তার সবটা দেখা গেল উৎকৃষ্ট মানের নয়, ঠিক আছে, অনেক বেশি পরিমাণ কাঁচামাল দিয়ে কম পরিমাণ উপদ্রব্য আসছে বা বেরোচ্ছে, সেই জন্য বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করতে হয়। তার জন্য এই বন্দরের মাধ্যমে কিন্তু বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। দেখো তোমার পূর্বাঞ্চলের দিকে যদি আমরা দেখতে পাই, এটা বিহারে একটা রয়েছে, ঠিক আছে, বারাউনি রয়েছে, হলদিয়া রয়েছে, বঙ্গাইগাঁও রয়েছে, গুয়াহাটি রয়েছে, ডিগবয় রয়েছে, পারাদ্বীপ। একটু যদি দক্ষিণের দিকে আমরা নামি, বিশাখাপত্তনম রয়েছে, চেন্নাইতে রয়েছে, মানালি, এছাড়াও রয়েছে আরো দক্ষিণে কোচি, ঠিক আছে, ম্যাঙ্গালুরু, এই অংশগুলোতে দেখতে পাই। আচ্ছা, পশ্চিমে তো আমরা পড়লাম মুম্বাই, কয়ালি, জামনগর, আর উত্তরাঞ্চলে মথুরা, পানিপথ আর হচ্ছে বেতিয়াদহ, ঠিক আছে। তো এইটা আমরা পরবর্তীকালে জানছি। ম্যাপটা আমি তোমাদের দেখে ম্যাপের চিত্রটা তোমাদের বলে দিলাম যে কোন কোন অংশে আমরা তৈল শোধনাগার দেখতে পাই, ঠিক আছে। দক্ষিণাঞ্চল তামিলনাড়ু, কর্ণাটকে তুতিকোরিন সাদার্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রয়েছে, চেন্নাইতে রয়েছে হার্ডিলিয়া কেমিক্যালস লিমিটেড, মানালি যেটা একটু আগে দেখলাম ম্যাপের মধ্যে তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস লিমিটেড, ম্যাঙ্গালোরে রয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারিজ পেট্রোকেমিক্যাল লিমিটেড। দক্ষিণাঞ্চল হয়ে গেল। এবার আমাদের কি আছে দিকটাতে, পূর্বাঞ্চল। পশ্চিমবঙ্গে কোন তৈল শোধনাগার রয়েছে বলো? হলদিয়া পেট্রোকেমিক্যালস। বিহারে একটা রয়েছে বারাউনি পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড। দেখো এই হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর ছবি, দেখো কি বিরাট অংশ জুড়ে এটা গড়ে উঠেছে, ঠিক আছে, একদম হলদি নদীর পাশে হলদিয়া, সেই হলদিয়া পেট্রোকেমিক্যালস গড়ে উঠেছে। উত্তর পূর্বাঞ্চল যেটা আসামের দিকটাতে বঙ্গাইগাঁও রিফাইনারিজ অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড গড়ে উঠেছে। উত্তরাঞ্চল যেটা আমরা দেখাচ্ছিলাম একদম ভারতবর্ষের উত্তর দিকে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তিনটি, আওরাইয়া, পানিপথ এবং পায়াল, এই তিনটি আমরা সেখানে দেখতে পাই। তো এই গেল আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে যে পেট্রোকেমিক্যাল শিল্পগুলো গড়ে উঠেছে বা পেট্রো রসায়ন শিল্প বা তৈল শোধনাগার, সেই অঞ্চল ভেদে সেটা আমরা জানলাম। কটি অঞ্চলে ভাগ করা হয়েছে বলো? 5টি অঞ্চলে। কি কি ভাগগুলো বলো তো আমাকে কেউ একটু। প্রথমে আমরা কি জানলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, পশ্চিমাঞ্চল, তারপরে দক্ষিণাঞ্চল, তারপরে পূর্বাঞ্চল, তারপরে উত্তর পূর্বাঞ্চল, আর লাস্ট হচ্ছে উত্তরাঞ্চল। মনে থাকবে? আচ্ছা বলো তো পূর্বাঞ্চলের দুটি তৈল শোধনাগারের নাম। আচ্ছা, একটা হলো হলদিয়া, এটা কোথায়? হলদিয়া। আর একটা কে বলতে পারবে? বারাউনি, কোথায় রয়েছে? মনে পড়ছে না, বিহারে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার বলা হচ্ছে ভারতের এই যে পেট্রো রসায়ন শিল্পগুলো বেশিরভাগ কেন বন্দরের কাছেই গড়ে উঠেছে। দেখো একটা ছবি আমি দিয়েছি বন্দর রয়েছে, আর একটা ছবি আমি দিয়েছি
যে কোথায় কোথায় পেট্রোরসায়ন শিল্পগুলো গড়ে উঠেছে। এই গোল গোল লাল লাল স্পট গুলো এটা পেট্রোরসায়ন শিল্পের বিভিন্ন কেন্দ্র। মেজর ওয়েল রিফাইনারিজ ইন ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, আর এখানে বন্দরের নামগুলো আমি দিয়েছি, দেখো এইখানটায় রয়েছে কান্ডালা পোরবন্দর, সুরাট ভারত রয়েছে। উল্লেখযোগ্যগুলো আমি বলি একটু। জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট যেটা মুম্বাইতে রয়েছে, গোয়াতে পানাজি রয়েছে, ম্যাঙ্গালুরু রয়েছে, আচ্ছা তুতিকোরিন রয়েছে, চেন্নাই রয়েছে, বিশাখাপত্তনম, পারাদ্বীপ আর হলদিয়া। ঠিক আছে। তো দেখো এই প্রত্যেকটা অংশেই কিন্তু আমরা তৈল শোধনাগারের একটা শিল্প কিন্তু পেয়েছি। ভারতে যথেষ্ট পরিমাণ অপরিশোধিত খনিজ তেল পাওয়া যায় না। এই জন্য কি করা হয়, বিদেশ থেকে জাহাজের সাহায্যে তেল আমদানি করতে হয়। সেই জন্য এই ভারত অপরিশোধিত খনিজ তেলের উপরে ভারতের তৈল রসায়ন কেন্দ্রগুলি নির্ভরশীল। অর্থাৎ আমদানি করা তেলগুলোর উপরে ভারতের তেল রসায়ন শিল্প নির্ভরশীল। এছাড়াও কি তেল রসায়ন কেন্দ্রগুলিতে উৎপন্ন যে দ্রব্য, যে উপজাত দ্রব্যগুলো এতক্ষণ যা আমরা বললাম, এই দ্রব্যগুলো জলপথে জাহাজের সাহায্যে বিদেশে রপ্তানিও করা হয়। আবার এক কথায় বিদেশ থেকে এই খনিজ তেল জাহাজ যোগে আমদানিও করা হয়। ঠিক আছে। তাহলে এই যে উৎপন্ন পণ্য বিদেশে রপ্তানি সুবিধার জন্য ভারতবর্ষের পেট্রোরসায়ন শিল্প বন্দর কেন্দ্রিক হয়েছে। ঠিক আছে। বন্দরের সাহায্যে যেমন আমদানিও করতে পারবো, আবার রপ্তানিও করতে পারবো, সেই কারণের জন্য। বোঝা গেল তো? এরপরে বলা হচ্ছে পশ্চিম ভারতে তেল রসায়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ। তাহলে পশ্চিম ভারতে কোন দুটি রাজ্যে গড়ে উঠেছে সব থেকে বেশি? মুম্বাই আর গুজরাট। কি কি কারণে? তো এখানে মুম্বাইয়ের ট্রম্বে, থানে, বোলাপুর আর গুজরাটের ভাদোদরি, কয়ালি, হাজিরা, জামনগর, এইসব জায়গাতে অসংখ্য বা বেশি পরিমাণে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে। কি কি কারণ রয়েছে? তাহলে ১ নম্বর কারণ আমরা জানি কাঁচামাল। তাহলে এইখানটাতে যথেষ্ট পরিমাণে কাঁচামাল পাওয়া যায়। বোম্বে হাই, বাসিন, আলিয়াবেদ, আঙ্কেলেশ্বর, কাম্বে এই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণে কাঁচামাল পাওয়া যায়। ২ নম্বর কি? খনিজ তেল শোধনাগারের অবস্থান। তাহলে এই যেখানটাতে আমরা খনিজ তেল পাচ্ছি সেই অঞ্চলেই খনিজ তেল শোধনাগার গড়ে তোলানো হয়েছে। তাহলে এখান থেকে সহজে কাঁচামালটা তেল শোধনাগারে নিয়ে সেখান থেকে আমরা দ্রব্য পেয়ে যাচ্ছি। বন্দর, কি কি বন্দর এখানে রয়েছে? মুম্বাই নবসেবা, কান্দালা রয়েছে গুজরাটে। এই বন্দরগুলোর মাধ্যমে যেমন খনিজ তেল, পলিমার, যন্ত্রপাতি এবং এই যে খনিজ তেলের গড়ে তোলার জন্য যে উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি দরকার, সেগুলো কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করতে পারছি। আবার উপজাত দ্রব্যগুলো আমাদের দেশের প্রয়োজন মেটানোর পর সেগুলো আবার রপ্তানিও করতে পারছি এই বন্দরের সাহায্যে। বিদ্যুৎ, বিদ্যুৎ ছাড়া হবে না। তাহলে বিদ্যুৎ রয়েছে উকাই, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তারাপুর, কাকড়াপাড়, এখান থেকেও বিদ্যুতের যোগান নেওয়া হচ্ছে। এবং এছাড়াও প্রায় প্রত্যেকটারই অংশে নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখান থেকেও বিদ্যুতের যোগান পাওয়া যায়। তাহলে কটি আলোচনা করলাম? যেটা কাঁচামাল, খনিজ তেল, তারপরে তোমার তেল শোধনাগারের অবস্থান, বন্দর, আর রয়েছে বিদ্যুৎ। শিল্প স্থাপনের পরিকাঠামো, এই যে অংশে তোমার পশ্চিম ভারতে গুজরাট আর মহারাষ্ট্রে শিল্প স্থাপনের যে পরিকাঠামো, সড়ক পথ, জলের লাইন, বন্দরের বিভিন্ন পরিকাঠামোগত সুবিধাগুলো লক্ষ্য করা যায়, ফলে এখানে শিল্প সহজেই গড়ে উঠতে পারে। এছাড়া উদ্যোগপতি বা যেটা আমরা বলতে পারি একটা মানুষকে তো এগিয়ে আসতে হবে, তো এখানেই রিলায়েন্স এবং মফস্বলের মতো বড় বড় শিল্পগোষ্ঠী রয়েছে, তারা এখানে পেট্রোরসায়ন শিল্পে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে। চাহিদা, ব্যাপক পরিমাণ জনসংখ্যার দেশে চাহিদাও প্রচুর, ঔষধ সামগ্রী, প্লাস্টিক প্রভৃতির চাহিদা অনেকটাই বেশি, ফলে এখানে সহজেই পেট্রোরসায়ন শিল্প গড়ে তোলার মতো একটা আগ্রহ পাওয়া যায়। এছাড়াও উন্নত পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ শক্তি সরবরাহ, সুলভ জলসম্পদ, যেমন যেখানে হলদিয়াতে যেমন, সরি এটা হলদিয়া বলছি না, পশ্চিম ভারত বলছি, সেখানে
উপসাগরগুলো রয়েছে, খাম্বাত উপসাগরগুলো, সেইখান থেকে জল পাওয়া যাচ্ছে। দক্ষ এবং সুলভ শ্রমিকের যোগানও পাওয়া যাচ্ছে, মূলধনের যোগান পাওয়া যাচ্ছে। তাহলে এতগুলো যে কারণ বললাম, প্রত্যেকটা কারণ সবার মাথায় ঢুকেছে, বোঝা গেছে। তাহলে এই কারণগুলোর উপর ভিত্তি করেই পশ্চিম ভারতে আমার পেট্রো রসায়ন শিল্প যথেষ্ট উন্নতি লাভ করতে পেরেছে। ঠিক আছে, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা বাড়ি থেকে খুব ভালোভাবে দেখে আসবে, বুঝে আসবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে আবার বলবে, আমি তোমাদের জিজ্ঞাসা করব। ঠিক আছে, প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নিয়েছো? আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।